This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাসপোর্ট জালিয়াতিতে সর্ষের মধ্যে ভূত, এই খবরেই প্রথমে নজর থাকবে আমাদের। দেখুন, এবার গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন এসআই। চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে। পাসপোর্ট কাণ্ডে এবার গ্রেফতার করা হলো কলকাতা পুলিশের প্রাক্তন এসআইকে। পাসপোর্ট জালিয়াতি মামলায় উত্তর 24 পরগনা জুড়ে পুলিশের অভিযান। অশোকনগরের গুমা থেকে গ্রেফতার অভিযুক্ত প্রাক্তন পুলিশকর্মী আব্দুল হাই। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, বড় খবর। পাসপোর্ট জালিয়াতিতে সর্ষের মধ্যেই ভূতের সন্ধান পাওয়া গেল। এবার গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন এসআই। সরাসরি কথা বলবো, আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিস্তারিত জানবো সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, একেবারে সর্ষের মধ্যে ভূত, পাসপোর্ট কাণ্ডে একই ঘটনা, কি কি তথ্য পাচ্ছ? দেখো, এই অনুমানটা কিন্তু তদন্তকারী আধিকারিকরা প্রথম থেকেই করছিলেন যে এই যে পাসপোর্ট জালিয়াতি চক্র, এই চক্রের সঙ্গে পুলিশ কর্মীদের, অর্থাৎ যারা নথিপত্র ভেরিফিকেশনের দায়িত্বে থাকে তাদের একটা ইনভলভমেন্ট রয়েছে। আর সেই বিষয়টাই কিন্তু একবার একেবারে বাস্তবে সামনে উঠে এলো। তার কারণ কলকাতা পুলিশের তদন্তকারীদের হাতে এবার এই পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কলকাতা পুলিশের একজন প্রাক্তন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার আব্দুল হাই উত্তর 24 পরগনার হাবড়ার গুমা এলাকা থেকে, যাকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে তদন্তকারী আধিকারিকরা। এবং সেক্ষেত্রে যেটা আমরা আরও জানতে পারছি যে এই আব্দুল হাই তিনি কলকাতা পুলিশের এই পাসপোর্ট সেকশনের একজন কর্মী ছিলেন, সাব ইন্সপেক্টর পদমর্যাদার এই অফিসার। এবং এখনও পর্যন্ত যে 150টি অর্থাৎ 150টি পাসপোর্ট নিয়ে যে অভিযোগ সামনে উঠে এসছে, তার মধ্যে 52টি পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্বে ছিলেন। অর্থাৎ পাসপোর্টের যে আবেদন করেছিল সেই আবেদন সংক্রান্ত যে সমস্ত নথিপত্র সেগুলো যাচাইয়ের দায়িত্বে ছিলেন এই আব্দুল হাই নামের তৎকালীন এই সাব ইন্সপেক্টর। এবং প্রত্যেক পাসপোর্ট পিছু তিনি 25,000 টাকা করেও নিয়েছিলেন, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তার থেকেও যেটা চাঞ্চল্যকর, যে পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম পাণ্ডা সমরেশ বিশ্বাস, যে উত্তর 24 পরগনার বারাসাত থেকে গ্রেপ্তার হয়েছিল, সেই সমরেশের সঙ্গে কিন্তু একেবারে সরাসরি যোগাযোগ ছিল এই আব্দুল হাই নামের প্রাক্তন পুলিশ কর্মী। এবং সমরেশের সঙ্গে যোগাযোগ থাকার সূত্রেই, অর্থাৎ সমরেশের সুপারিশেই কিন্তু টাকার বিনিময়ে যে সমস্ত পাসপোর্টের আবেদন জমা পড়ত, সেই সমস্ত পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে যে সমস্ত নথি দেওয়া হতো সেগুলো যথাযথ না হলেও বা সেই সমস্ত নথি ঠিকভাবে যাচাই না করেই কিন্তু পাসপোর্টগুলো অনুমোদন দিয়ে দেওয়া হতো, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। আর এই সমস্ত তথ্যের ভিত্তিতেই কিন্তু এই আব্দুল হাই নামের প্রাক্তন পুলিশকর্মী, তাকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দারা। তাকে আজকে আদালতে পেশ করা হবে এবং তাকে হেফাজতে নেওয়ারও কিন্তু আবেদন পুলিশের তরফ থেকে জানানো হবে। অর্থাৎ যেটা বলা যেতে পারে যে এই পাসপোর্ট জালিয়াতি চক্রে এবার পুলিশের হাতে গ্রেপ্তার হলো এক পুলিশকর্মী। যদিও সে প্রাক্তন পুলিশকর্মী, 1 বছর আগে অবসর নিয়েছেন, কিন্তু এই চক্রের সঙ্গে তার যোগসাজশ ছিল এবং সেই তথ্য পাওয়ার পরেই কিন্তু তাকে নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্তকারীরা গ্রেপ্তার করা হয়েছে। অনেক ধন্যবাদ তোমায় সুপ্রিয়। আর এই মুহূর্তে প্রাক্তন পুলিশকর্মী অরিন্দম আচার্য, তিনি কি বলেছেন শোনাবো। সরকারের বহু জায়গায় তারা এই ফাঁদটা পেতে রেখেছিল এবং এটাকে বলে হচ্ছে কি স্পাইডার নেট, মাকড়সার জালের মতো। এবং এই সমস্ত পুলিশ কর্মী থেকে সরকারি কর্মীরা কেন করছে? কারণটা হচ্ছে গিয়ে যে তারা অর্থের প্রলোভন প্লাস তাদের সাথে একটা লিয়াজও করে নিয়েছে। এইটা যে কত বড় ভয়ঙ্কর, এবং এক্ষেত্রে আপনি কি অস্বীকার করতে পারেন? আমি কি অস্বীকার করতে পারি যে এখানে যে ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যেটা, সেটা টোটালি ফেলিউর নয় কি? বুঝতেই পারছেন, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে সর্ষের মধ্যে ভূত, বড় খবর সামনে আসছে। এ নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। কি বলছেন রাজনৈতিক মহল, শুনুন। শিকড় কতটা গভীরে ভাবুন। এক পুলিশ কর্মী সারা জীবন লুটেপুটে খাওয়ার পর অবসর নিয়েছেন, তারপরেও জালিয়াতি চক্র থেকে বেরোতে পারছেন না। রিটায়ার্ড লাইফটাও শান্তিতে কাটাচ্ছেন না, অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে পাসপোর্ট তুলে দিচ্ছেন, জাল পাসপোর্ট তৈরি করছেন। এ তো মহা অন্যায় কাজ এবং সর্ষের মধ্যে ভূত থাকার নামান্তর। একে অপরের বিরুদ্ধে কাদা ছেটাছেটি বন্ধ করে প্রশাসনিক স্তরে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত অপরাধ যারা ঘটাচ্ছেন তাদের খুঁজে বার করে নির্দিষ্টভাবে তাদের আইনের দরজায় আনা উচিত সাজার জন্য। এবং এই যে বিভিন্ন ছিদ্র রয়ে গেছে, যাকে লুপহোলস বলি, সেগুলোকে আটকাবার জন্য অনেক বেশি প্রশাসনিক সংস্কারের ব্যবস্থা নেওয়া দরকার। শিল্পী বয়কট বিতর্ক, এবার সেই বিতর্কে তৃণমূলের অন্দরে মতবিরোধ আরো প্রকট হয়ে উঠল। শিল্পী এবং উদ্যোক্তাদের স্বাধীনতার পক্ষে সওয়াল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এদিন তার বার্তাকেই কার্যত চ্যালেঞ্জ করলেন কুণাল ঘোষ। তার সুরেই সুর মিলিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক একই রকমের মত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরও। গোটা বিষয়টাকে নিয়েই শুরু হয়ে গেছে জোর বিতর্ক। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে,
কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। এটা শিল্পী স্বাধীনতার বিষয় নয়, এটা প্রতিবাদ, আর প্রতিবাদের নামে পরিকল্পিত অসভ্যতা। এর মাঝখানে একটা ডিমার্কেশন লাইন আছে। শিল্পী বয়কট বিতর্কে তৃণমূলের অন্দরে উথাল পাথাল। আরজিকর আবহে মুখ্যমন্ত্রীকে নিশানা করা শিল্পীদের বয়কটের ডাক দিয়েছিলেন কুণাল ঘোষ। সেটা দলের অভিমত নয় বলে শিল্পীর স্বাধীনতার পক্ষে সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের সেই বার্তাকে কি কার্যত চ্যালেঞ্জ জানালেন কুণাল ঘোষ। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেসটায়, আরজিকরের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। আরজিকর কাণ্ডের আবহে পথে নেমেছিল শিল্পী মহল। মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করতে শোনা গিয়েছিল অনেককে। অভিযোগ, সেই আক্রোশে তৃণমূল নেতাদের আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাদ পড়ছেন শিল্পীদের একাংশ। এ বিষয়ে খোলাখুলি মত প্রকাশ করেন কুণাল ঘোষ সহ তৃণমূলের আরও অনেকে। কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপের এই স্ক্রিনশটে লেখা হয়, কোন কোন শিল্পীদের ডাকা যাবে তা দলের কাছে জানতে হবে, প্রয়োজনে কথা বলতে হবে মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে। যদি এ নিয়ে কোনো কনফিউশন থাকেন, শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে নিন। তৃণমূল কর্মীদের আবেগে আঘাত লাগছে, সকলেরই একেবারে শিল্পী তালিকা খতিয়ে দেখা উচিত। বৃহস্পতিবার এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে পদাধিকারী হিসাবে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন? কোনো নোটিফিকেশন দেখেছেন? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে? না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু এরপরও কুণাল ঘোষ নিজের অবস্থানেই অনড়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, চেয়ারপারসন, তিনি শেষ কথা বলবেন। তাকেই এই আরজিকর পিরিয়ডে সবথেকে বেশি সমালোচনা, কুৎসা, চক্রান্ত ফেস করতে হয়েছে। তিনি যেটা বলবেন তিনি শেষ কথা, তিনি যা বলবেন সেটা মেনে নেব। শিল্পী বয়কট বিতর্কে শাসকের অন্দরের মতবিরোধ প্রকাশ্যে আসার পর কুণালের পাশে দাঁড়িয়েছেন দলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা রটিয়েছে সেই সব শিল্পীদের না ডাকা উচিত। আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে যে তার সামনে দাঁড়িয়ে স্লোগান তুলব। এইসব শিল্পীদের শিরদাঁড়া করে, শিরদাঁড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের শিরদাঁড়া নিয়ে প্রশ্ন করেছিল। তো এদের শিরদাঁড়াটা কোথায় যে তৃণমূলের প্রোগ্রাম নিয়ে তাদের চালাতে হচ্ছে? আমি আর্টিস্ট হিসেবে আমি রাষ্ট্রের বিরোধিতা করব, আমি সরকারের বিরোধিতা করব, আবার সেই সরকারের থেকেই শো চাইতে যাব, সেই সরকারের থেকে অনুদান আশা করব, এইটা হতে পারে না। আরজিকর কাণ্ডের আবহে মুখ্যমন্ত্রীকে অপমান করার অভিযোগে এই বিতর্কের সূত্রপাত। তাই খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কি মনে করেন সেটা জানাই এখন সবচেয়ে বড় কৌতূহলের বিষয় সাধারণ মানুষের কাছে। সৌরভ গুহ রিপোর্ট, TV9 বাংলা। পরের খবরে নজর রাখবো। দ্বিতীয় হুগলি সেতুতে বেনজির সংঘাতে এবার জড়ালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয়। কলকাতা থেকে হাওড়াগামী রাস্তায় দুই নেতার মধ্যে প্রবল বচসা। গাড়ি থেকে নেমে বিতণ্ডায় বাবুল সুপ্রিয়। হর্ন দেওয়া নিয়ে এই ঘটনার সূত্রপাত ঘটে। হেস্টিংস থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। आप बाइक वाले को धक्के में साइड कर थोड़ा आगे आ जाओ। डालो ना दिया तो कोई मत चिंता करो। नामू फ्लैश लाइट दाओ, फ्लैश लाइट का देखो देखो फ्लैश लाइट का दाओ। मुंह ढेके আছে, মুখ ঢেকে আছে। অ্যারেস্ট করুন না, আপনি অ্যারেস্ট করুন। নামুন না, জাজকে ফোন করছেন, জাজকে ফোন করবেন। ভাই তুমি বলো আমাকে লাল গাড়ি নেই, আমি তো নর্মাল চালাচ্ছি। বাবুদাকে আমি অনেকদিন ধরে চিনি।
আমার গাড়িতে তো এমএলএ বালিগঞ্জ যেখানে উনি এমপি তমলুক লিখে রেখেছিলেন। এমপি তমলুক তো পুরো হয়েছে না, চিনতে পারলে আপনি এই কমেন্টটা করে কি করে? আপনি সরি বলুন, গাড়ি পাওয়া যাচ্ছে আইনজীবীর লোক, সরি বলতে বলুন, সরি বলুন, সরি আইনজীবীর লোক। বাবুলদা সরি বলে আমরা শুনবো। বাবুল হচ্ছে ওই গাড়ির সেকেন্ডারি যে বিদ্যাসাগর সেতুতে আমার গাড়িটাকে আটকে সর্ববর্ষা গালিগালাজ, আমার গাড়ি হর্ন বাজিয়েছে, তা ওর গাড়ির পিছনে বাজায়নি, অন্য গাড়ির পিছনে। ও পাশ থেকে এসে হঠাৎ আমার গাড়িটাকে দাঁড় করিয়ে, কারণ আমার গাড়িতে তো লেখা আছে এমপি তমলুক, তো দেখে বুঝতে পেরেছে যে এটা আমার গাড়ি। দেখে সামনে এসে একটা সূত্রপাত করলো, ঝামেলা করলো কিছুক্ষণ, তারপর আবার রণের ভঙ্গ যেরকম দেয় ল্যাচ গুটিয়ে। তো আমি ওকে জানিয়ে দিয়েছি যে আপনি গ্রেপ্তার হবেন। তো ভারতবর্ষের কোথায় হবেন সেটা আমি এখনো বলিনি। তো ওরা যদি ভাবে যে পূর্ব পশ্চিমবঙ্গটাই হচ্ছে এই ভারতবর্ষ, তা তো নয়, অনেক জায়গা আছে ভারতবর্ষে, যে কোনো জায়গায় উনি হয়তো গ্রেপ্তার হয়ে যেতে পারেন। আমি গিয়ে জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও ওরমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন? তো যেই বললাম উনি তো একদম মা ভ্যান তুলে গালাগালি করলেন, অকথ্য ভাষায় গালাগালি করলেন, যেগুলো ব্যক্তিগতভাবে আমি বাংলায় বলেছিলেন তার দু একটা আমি ঘর বাপসি করে দিয়েছি ওনাকে বলেছি। কিন্তু আমি বললাম যে আপনি যেগুলো করছেন সেগুলো তিনটেই ইললিগাল। এক তো আপনি হুটার বাজাতে পারেন না এমপি হিসেবে, সেকেন্ডলি আপনি লাল আর ব্লু এর এত বড় বিকন আপনি ইউজ করছেন, লাল ব্লু আপনি ইউজ করতে পারেন না, সেটাও ইললিগাল। আর এরমভাবে র্যাশ ড্রাইভিং করছেন আপনি একটা সরু লেনে ব্রিজের ওপরে, এটাও আপনি করতে পারেন না। তখন সিআরপিএফকে বলছি ইসকো অ্যারেস্ট করো। তো সিআরপিএফও কনফিউজ হয়ে গেছে যে ওরা কিসের জন্য আমাকে অ্যারেস্ট করবে। তারপর আমি বললাম যে আপনি এই গালাগালি দিয়েছেন, আপনি সরি বলুন, আপনি ইউ আর নট এন্টাইটেল ফর দ্য বিকন। বলছে তুমি বিকন বানান জানো? বিকনের বানান বলতে পারবে? তখন আমি বললাম যে কনফিডেন্স ইজ ফাইন, বাট ইউ আর বিং প্রিজাম্পশাস। আপনি কি হোয়াট মেক্স ইউ থিঙ্ক দ্যাট আই ডোন্ট নো দ্য স্পেলিং অফ বিকন? তখন ভেতর থেকে পুরো সময়টা থ্রেট করে গেলেন যে তুই দেখ আমি এখানে দাঁড়িয়ে দেখ তোর আমি কী করি। একগাদা ফোন করা, যেভাবে উনি ভেতরে বসে আমাকে থ্রেট করছিলেন, তাতে আমি একটা অন রেকর্ড আমি একটা কমপ্লেন নিশ্চয়ই করে রাখবো, র্যাশ ড্রাইভিংয়ের জন্য করে রাখবো।